পরশুদিন বিকেলে এক পুরনো বন্ধুর সাথে কফি শপে আড্ডা দিচ্ছিলাম। লোকটা সামরিক প্রযুক্তি নিয়ে এতটাই মগ্ন যে মাঝে মধ্যে মনে হয় সে কোনো স্পোর্টস টিমের অন্ধ ভক্ত। ফোনে স্ক্রিনটা প্রায় আমার নাকের ডগায় ঠেলে দিয়ে সে ফিসফিস করে বলছিল, দেখছিস, এটা উইংলুং 10B। মধ্যপ্রাচ্যে আমেরিকার F-35-এর দাপট এবার খতম। ওর চোখে মুখে এমন একটা উত্তেজনা ছিল যেন কোনো রূপকথার তলোয়ার খুঁজে পেয়েছে। বারবার ড্রোনটাকে বলছিল অদৃশ্য আত্মা, সিলভার বুলেট, এইসব। ওর কাছে এই মেটে ধূসর রঙের ড্রোনটা স্রেফ একটা যুদ্ধাস্ত্র নয়, বরং পশ্চিমা আকাশসীমার আধিপত্য চুরমার করে দেওয়ার একটা অমোঘ হাতিয়ার। সৌদি আরব চীনের কাছ থেকে এটা কিনেছে, এই এক তথ্যেই সে নিশ্চিত যে কয়েক দশকের মার্কিন প্রতিরক্ষা কৌশল এক নিমিষেই ধূলিসাৎ। মানে, ড্রোনের ইঞ্জিনের ক্ষমতা বা যান্ত্রিক জটিলতা নিয়ে সে মাথা ঘামাতে রাজিই ছিল না। তার কাছে স্টিলথ শব্দটা আর সৌদি আরবের পতাকাই ছিল চূড়ান্ত সত্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমি তাকে একটা সহজ প্রশ্ন করলাম। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ধর, তুই রিয়াদের হয়ে কোনো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে যাচ্ছিস, তুই কি সত্যিই একটা 400 কেজি ওজনের পেলোড বহনকারী ড্রোন নিয়ে সেখানে ঢুকবি, নাকি একটা সুপারসনিক স্টেলথ ফাইটার খুঁজবি? আর এক নিমেষেই তার উত্তেজনার পারদ নেমে গেল। সেই দম্ভটুকু মিয়ে গিয়ে সে আমতা আমতা করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার আর সাশ্রয়ী মূল্য নিয়ে কী সব বলতে শুরু করল। ওর সেই অজেয় F-35 কিলার তত্ত্বটা বালির বাঁধের মতো ধসে পড়ল। আসলে আমরা প্রায় এই ফাঁদে পা দিই। কোনো একটা বড় খবর দেখলেই সেটাকে অতিরঞ্জিত করে ফেলি। উইংলুং 10B অবশ্যই একটা বড় মাইলফলক, কিন্তু সেটা F-35কে টেক্কা দেওয়ার জন্য নয়। এর আসল রহস্য লুকিয়ে আছে চেংডুর সেই ফ্যাক্টরি ফ্লোরে, যেখানে হাজার হাজার পেটেন্টকে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে। আজ আমরা সেই হাইপ বা সস্তা প্রচারণার পর্দা সরিয়ে দেখব কেন এই ড্রোনটি আসলে দড়ি টানাটানির খেলায় চীনের এক মাস্টার স্ট্রোক, এবং কেন এর আসল শক্তি হার্ডওয়্যারে নয়, বরং এর পেছনের যান্ত্রিক উপাসনা বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারশিপে। যান্ত্রিক উপাসনা বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারশিপ শব্দটা বেশ ভারী শোনালো। আর সহজ করে বললে এর মানেটা আসলে কি? এটা কি শুধু বড় বড় ফ্যাক্টরি থাকা, নাকি এর চেয়েও বেশি কিছু? এটা শুধু ফ্যাক্টরি থাকার চেয়ে অনেক অনেক বেশি কিছু। ভাবুন, ব্যাপারটা এমন যে চীনের বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চ পেপারগুলো আর শুধু লাইব্রেরির তাকে ধুলো জমিয়ে রাখছে না। মানে, তত্ত্ব আর বাস্তবে থাকছে না। একদম। সেই একই লেখাগুলো, সেই আইডিয়া আর পেটেন্টগুলো এখন চেংডুর ফ্যাক্টরিতে লোহা, টাইটেনিয়াম আর কার্বন ফাইবার দিয়ে তৈরি আসল ড্রোন হয়ে বেরিয়ে আসছে। এটাই ইন্ডাস্ট্রিয়াল ওয়ারশিপ তত্ত্বকে বাস্তবে পরিণত করার একটা শিল্প, একটা সিস্টেম। এই প্রসঙ্গে চেংডুর একজন উপকরণ প্রকৌশলী লিনের গল্পটা প্রায় শোনা যায়। বলা হয় তিনি নাকি বছরের পর বছর ধরে এমন একটা স্বপ্ন দেখতেন। হ্যাঁ, লিনের গল্পটা দারুণ একটা উদাহরণ। তিনি এমন একটি কম্পোজিট মাওয়াদ বা সংকর ধাতু তৈরি করতে চেয়েছিলেন যা একটা টার্বোজেট ইঞ্জিনের ভয়ঙ্কর তাপ সহ্য করতে পারবে, আবার একই সাথে রাডারের চোখেও ধুলো দিতে পারবে। মানে দুটো কাজ একসাথে করবে। ঠিক। যখন উইংলুং 10B এর প্রথম এয়ারফ্রেমটা অ্যাসেম্বলি লাইন থেকে বের হয়, লিন সেখানে শুধু একটা ড্রোন দেখেননি। তিনি দেখেছিলেন হাজার হাজার ব্যর্থ পরীক্ষা, অগণিত সিমুলেশন আর একাডেমিক গবেষণার বাস্তব রূপ। তার মানে এটা তার কাছে শুধু একটা যন্ত্র ছিল না। না, তিনি যখন সেই মসৃণ কালো কাঠামোতে হাত বুলিয়েছিলেন, তখন তিনি একটা নিখুঁত সাপ্লাই চেইনকে অনুভব করছিলেন, যা এখন আর পশ্চিমকে অনুকরণ করছে না, বরং নিজেরাই নতুন মানদণ্ড তৈরি করছে। কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাছে এটা তো স্রেফ একটা যন্ত্র হওয়ার কথা। তিনি এর মধ্যে পেটেন্টের বাস্তব রূপ বা সাপ্লাই চেনের নির্ভুলতা দেখছেন। এটা কি একটু বেশি কাব্যিক হয়ে গেল না? হয়তো শোনাই কাব্যে, কিন্তু এর পেছনের বাস্তবতাটা খুবই কঠিন। একবিংশ শতাব্দীর আসল শক্তি শুধু সেরা ল্যাবে থাকে না, বরং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতার উপর নির্ভর করে। একদম। সেই গবেষণাকে সবচেয়ে কম খরচে আর সবচেয়ে দ্রুত বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা কার কাছে আছে তার উপরই সবটা নির্ভর করে। লিন যা দেখছিলেন তা হল তাপ, আরও নির্দিষ্ট করে বললে তাপের অনুপস্থিতি। এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক। উইংলুং 10B তো প্রপেলার দিয়ে চলে না। এর ইঞ্জিনটা হলো একটা টার্বোজেট ZF-850। একটা ছোট ড্রোনে জেট ইঞ্জিন বসানো তো বেশ কঠিন শোনায়। তাতে সমস্যাটা আসলে কতটা বড়? বিশাল বড়। ভাবুন তো, একটা ছোট্ট গাড়ির বনেটের ভেতরে যদি একটা ট্রাকের ইঞ্জিন লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? পুরো সিস্টেমটাই গরমে গলে যাবে।
ঠিক তাই। একটা মাত্র ৩ টনের ড্রোনের ভেতরে জেট ইঞ্জিন বসানোটাও তেমনই একটা চ্যালেঞ্জ। যদি ধাতুবিদ্যা বা কুলিং সিস্টেমে সামান্যতম ভুল হয়, তাহলে ইঞ্জিনের টারবাইন ব্লেডগুলো গরমে বেঁকে গিয়ে ইঞ্জিন নিজেকে ধ্বংস করে ফেলবে। আর যদি সেটাও না হয় তাহলেও তো বিপদ আছে, ধরা পড়ে যাওয়ার ভয়। অবশ্যই। যদি তাপ ঠিকমতো নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সেই ড্রোন ইনফ্রারেড সেন্সরে ক্রিসমাস ট্রির আলোর মতো জ্বলজ্বল করবে, যা একটা স্টেলথ ড্রোনের জন্য আত্মহত্যার শামিল। তাই লিন যখন ড্রোনটির দিকে তাকিয়েছিলেন, তিনি শুধু এর আকার দেখছিলেন না। তিনি দেখছিলেন এর ভেতরের উপাদানগুলো। হ্যাঁ, তিনি দেখছিলেন যে এর ভেতরের কম্পোজিট উপকরণগুলো এমন তাপীয় চাপ সহ্য করছে, যা আগের প্রজন্মের যে কোনো হার্ডওয়্যারকে গলিয়ে দিত। আর এই ZF-850 ইঞ্জিনটাই তো একে অসাধারণ ক্ষমতা দেয়। এটা 46,000 ফুট উচ্চতায় ঘণ্টায় 650 কিলোমিটার গতিতে উঠতে পারে। এই উচ্চতা একে বেশিরভাগ শোল্ডার ফায়ার্ড মিসাইল বা ম্যানপ্যাডসের নাগালের বাইরে রাখে। একদম। একে ভূপাতিত করতে হলে শত্রুকে তার সবচেয়ে শক্তিশালী এবং দামি দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম চালু করতে হবে। আর সেটা করার অর্থ হল নিজেদের অবস্থান প্রকাশ করে দেওয়া। ঠিক। একটা তুলনামূলক সস্তা ড্রোনকে মারতে গিয়ে নিজেদের বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিপদের মুখে ফেলা, এটা একটা চমৎকার কৌশলগত চাল। এটা তো গেল ইঞ্জিনের কথা, কিন্তু লিনের দ্বিতীয় সাফল্য তো ছিল উপকরণ নিয়ে, তাই না? বিশেষ করে কার্বন ফাইবার। হ্যাঁ, আর এই গল্পটা চীনের শিল্পায়নের উত্থানের সবচেয়ে বড় উদাহরণ। কয়েক দশক ধরে স্টিলথ বিমানের জন্য প্রয়োজনীয় উচ্চ মানের কার্বন ফাইবার, যেমন T-800 বা T-1000 গ্রেড তৈরি করার প্রযুক্তি ছিল মাত্র 2টি দেশের হাতে, আমেরিকা এবং জাপান, বিশেষ করে টুরে ইন্ডাস্ট্রিজ। ও আচ্ছা, তার মানে এক সময় জাপান বা আমেরিকা যদি সুইচ অফ করে দিত, তাহলে চীনের পুরো স্টিলথ প্রোগ্রামটাই আটকে যেত। এটা তো একটা বিশাল কৌশলগত দুর্বলতা ছিল, কিন্তু এখন আর নেই। চীনের জিলিন কেমিক্যাল ফাইবারের মতো কোম্পানিগুলো সেই একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে। তারা শুধু এটা বানাতে শেখেনি, বরং সাশ্রয়ী মূল্যে বিপুল পরিমাণে উৎপাদন করতে শিখেছে। ফলে যা এক সময় ছিল দুর্বলতা, তাই এখন শক্তি। একদম। যা একসময় ছিল কৌশলগত দুর্বলতা, তা এখন চীনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। আর এর সাথে নাকি আরেকটা অদ্ভুত মডেল কাজ করে, যাকে বলা হয় গ্ল্যাডিয়েটর কলোসিয়াম প্রভাব। ব্যাপারটা কি? পশ্চিমে যখন কোনো বড় প্রতিরক্ষা চুক্তি হয়, তখন লকহিড মার্টিন বা বোয়িংয়ের মতো হাতে গোনা কয়েকটি কোম্পানি প্রতিযোগিতা করে। কিন্তু চীনে ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, চীনে একটি নতুন প্রযুক্তির জন্য 50টিরও বেশি স্টার্টআপ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একে অপরের সাথে প্রতিযোগিতা করে। এদের বেশিরভাগই হয়তো ব্যর্থ হয় বা অন্য কোম্পানির সাথে মিশে যায়। কিন্তু এই তীব্র প্রতিযোগিতা উদ্ভাবনকে অবিশ্বাস্য দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায়। ঠিক তাই। এই মডেলটা সেরা প্রযুক্তিটাকে খুব দ্রুত খুঁজে বের করে। এই সিস্টেমটাই হল ড্রোন ট্রয়িকা, রাষ্ট্রীয় মালিকানাধীন বড় কোম্পানি, প্রতিরক্ষা কেন্দ্রিক সেরা বিশ্ববিদ্যালয় আর বেসরকারি সংস্থাগুলোর মধ্যে এক অসাধারণ সমন্বয়। এটাই তাহলে মিলিটারি সিভিল ফিউশন নীতি? হ্যাঁ, এটাই সেই নীতির মূল ভিত্তি, যা স্বয়ংচালিত গাড়ির অ্যাসেম্বলি লাইনের মতো করে বিপুল পরিমাণে ড্রোন উৎপাদন সম্ভব করে তুলেছে। আচ্ছা, তাহলে বোঝা গেল চীনের শিল্পখাত একটা অসাধারণ ড্রোন বানিয়ে ফেলল। কিন্তু শুধু ভালো জিনিস বানালেই তো হবে না, সেটাকে তো ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছেও দিতে হবে। আর এখানেই তো আসল খেলাটা, তাই না? এখানেই চীনের দ্বিতীয় স্তম্ভটি আসে, যা হল প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, বা সহজ কথায় বললে চীনের পুরো সিস্টেমটা আসলে কতটা দ্রুত আর কার্যকরভাবে কাজ করে, কোনো লাল ফিতের ফাঁস ছাড়াই। এই বিষয়টা বোঝার জন্য আমরা কর্নেল মনসুর নামে একজন কাল্পনিক সৌদি সামরিক কর্মকর্তার কথা ভাবতে পারি। হ্যাঁ, ধরুন কর্নেল মনসুরের দেশের উপর প্রায়ই ড্রোন বা মিসাইল হামলা হচ্ছে। তার জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম দরকার। তিনি আমেরিকার কাছে আবেদন করলেন। কিন্তু সেই আবেদন পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট, তারপর কংগ্রেস, এই দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় আটকে গেল। ঠিক তাই। নিরাপত্তা হুমকি তো আর আমলাতন্ত্রের জন্য অপেক্ষা করে না। এই কর্নেল মনসুরের হতাশাটা তো বেশ বাস্তব মনে হচ্ছে, বছরের পর বছর ধরে অপেক্ষা করা। আর ঠিক এই শূন্যস্থানেই চীন প্রবেশ করে। তারা দ্রুত এবং কোনো শর্ত ছাড়াই অস্ত্র সরবরাহর প্রস্তাব দেয়। চীনের দৃষ্টিভঙ্গি হল নিজেকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করা। তারা মানবাধিকার বা অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো বক্তৃতা দেয় না। শুধু গ্রাহকের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনটা মেটায়। হ্যাঁ,
আর এর ফলাফলও স্পষ্ট। 2016 থেকে 2020 সালের মধ্যে সৌদি আরবে চীনের অস্ত্র হস্তান্তর প্রায় 400% বৃদ্ধি পেয়েছে। 400%? এটা তো বিশাল একটা সংখ্যা। এটা কি শুধু দ্রুত ডেলিভারির জন্য, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? এর পেছনে একটা টার্নিং পয়েন্ট ছিল। 2019 সালে আপকাইক এবং খুরাইসে সৌদি আরামকোর তেল স্থাপনায় যে হামলা হয়েছিল, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল বেশ দুর্বল। রিয়াদের জন্য সেটা একটা জেগে ওঠার মুহূর্ত ছিল। একদম। তারা বুঝতে পারে যে শুধুমাত্র একজন অংশীদারের উপর সম্পূর্ণ নির্ভর করা আর সম্ভব নয়। এরপর থেকে সৌদি আরব ট্রানজ্যাকশনাল রিয়েলিজম অনুসরণ করতে শুরু করে, যেখানে দেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আর চীন এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। তারা নাকি শুধু ড্রোন বিক্রি করছে না, একটা সম্পূর্ণ প্যাকেজ দিচ্ছে। ওয়ারফেয়ার ইন আ বক্স, এই শব্দটা শুনছিলাম, মানেটা কি? ওয়ারফেয়ার ইন আ বক্স মানে হলো এটা একটা কমপ্লিট প্যাকেজ। উইং লুং 10B খালি হাতে আসে না। এর সাথে ব্লু অ্যারো 7-এর মতো অত্যন্ত দক্ষ ক্ষেপণাস্ত্র এবং জাহাজ ধ্বংসকারী YJ-9 মিসাইলও আসে। শুধু তাই নয়, এতে আরও কিছু আছে নিশ্চয়ই। হ্যাঁ, এই ড্রোনটিতে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বা ELINT অ্যান্টেনা রয়েছে, যা শত্রুর রাডার শনাক্ত করতে বা তাদের যোগাযোগ ব্যবস্থায় জ্যাম সৃষ্টি করতে পারে। সবচেয়ে বড় সুবিধাটা কি? সবচেয়ে বড় সুবিধা হল এই সব সিস্টেম একসাথে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। পশ্চিমা দেশগুলো থেকে বিভিন্ন সিস্টেম কিনলে প্রায়শই সামঞ্জস্য সমস্যা দেখা দেয়। মানে একটা ফরাসি রাডারের সাথে একটা আমেরিকান মিসাইল সিস্টেমকে একীভূত করা বেশ জটিল। ঠিক, কিন্তু চীন একটি সমন্বিত প্যাকেজ দিচ্ছে যা সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায়। কর্নেল মনসুরের মতো একজন কর্মকর্তার জন্য নির্ভরযোগ্যতা এবং গতি সবচেয়ে বড় বিষয়, আর চীন ঠিক সেটাই সরবরাহ করছে। তাহলে চীন শুধু একটা পণ্য বিক্রি করছে না, একটা সম্পূর্ণ সমাধান দিচ্ছে। কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়, তাই না? শোনা যায় তারা শুধু কিভাবে ব্যবহার করতে হয় সেটাই শেখাচ্ছে না, কিভাবে তৈরি করতে হয় সেটাও শেখাচ্ছে। একদম। আর এটাই আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে নিয়ে আসে সভ্যতার স্থিতিস্থাপকতা বা সিভিলাইজেশনাল রেজিলিয়েন্স। এটা শুধু অস্ত্র কেনাবেচার সম্পর্ক নয়, এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। আর এই দিকটা বোঝার জন্য আমাদের আমিরা নামে এক তরুণ সৌদি প্রকৌশলীর গল্পটা দেখতে হবে। ঠিক, আমিরা সৌদি আরবের ভিশন 2030 প্রকল্পের অংশ। তার লক্ষ্য শুধু চীন থেকে আসা উইংলুং 10B রক্ষণাবেক্ষণ করা নয়, সে চীনা প্রযুক্তিবিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এর পেছনের ইঞ্জিনিয়ারিং নীতিগুলোও শিখছে। এটা তো ব্ল্যাক বক্স মডেলের ঠিক উল্টো। ঠিক তাই, এটা কোনো ব্ল্যাক বক্স কেনার মতো নয়, এটা হলো জ্ঞানের DNA হস্তান্তর। ব্ল্যাক বক্স মডেলটা একটু ব্যাখ্যা করা যাক। তার মানে পশ্চিমা মডেলটা অনেকটা গাড়ির মতো, আমরা ইঞ্জিন খুলতে পারি না, শুধু চালাতে পারি। আর চীন ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানুয়ালটাই দিয়ে দিচ্ছে। চমৎকার তুলনা। পশ্চিমা দেশগুলো যখন অস্ত্র বিক্রি করে, তখন ক্রেতা প্রযুক্তিগতভাবে বিক্রেতার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে। আপনি নির্দিষ্ট প্যানেল খুলতে পারবেন না, সোর্স কোড দেখতে পারবেন না। যন্ত্রাংশ বদলাতে হলে তাদের কাছেই যেতে হবে। হ্যাঁ, কিন্তু চীন ভিন্ন একটি প্রস্তাব দিচ্ছে। তাদের বার্তাটা হলো, আমরা তোমাদের মাছ ধরিয়ে দেব না, আমরা তোমাদের মাছ ধরতে শেখাবো। আর এটাই তো সৌদি আরবের ভিশন 2030-র মূল লক্ষ্য, অস্ত্রের আমদানিকারক থেকে উৎপাদকে পরিণত হওয়া। হুবহু। চীনের সাথে সৌদি আরবের ড্রোন তৈরির জন্য তাদের দেশেই কারখানা স্থাপনের চুক্তি হয়েছে। এর মানে আমিরার মতো প্রকৌশলীরা অদূর ভবিষ্যতে শুধু যন্ত্রাংশ বদলাবে না, তারা নিজেদের দেশেই এই ড্রোনগুলো তৈরি করবে। একদম। এটি সৌদি আরবকে প্রায়োজিবা সার্বভৌমত্ব অর্জনে সাহায্য করে। তার মানে সৌদি আরব এখন আমেরিকার সাথে দর কষাকষির জন্য একটা নতুন এবং শক্তিশালী চায়না কার্ড পেয়ে গেল। নিঃসন্দেহে। আর চীনের জন্য এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তারা নিজেদের উন্নয়নশীল দেশের চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তারা শুধু একজন গ্রাহক তৈরি করছে না, বরং একটি দীর্ঘমেয়াদী অংশীদার তৈরি করছে। তাহলে আমরা দেখলাম ড্রোনটা কিভাবে তৈরি হলো, কিভাবে রিয়াদে পৌঁছালো, আর কিভাবে সৌদি আরব নিজেরা এটা বানানোর দিকে এগোচ্ছে। কিন্তু এই উইংলং 10B তো একা যুদ্ধক্ষেত্রে নামবে না, তাই না? এটা তো একটা বড় ছবির অংশ মাত্র। অবশ্যই। একে বলা যেতে পারে সিস্টেমের সিস্টেম।
এখানে আমাদের ক্লাসিক ডগ ফাইটের ধারণা থেকে বেরিয়ে এসে একটা বুদ্ধিমান বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের কথা ভাবতে হবে। এটা কি একটা ফুটবল টিমের মতো, যেখানে ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার সবার আলাদা আলাদা ভূমিকা থাকে আর সবাই মিলে একটা লক্ষ্য পূরণ করে? এর চেয়ে ভালো উপমা আর হয় না। চলুন 2030 সালের একটি কাল্পনিক দৃশ্যপট কল্পনা করা যাক। একটি অত্যন্ত সুরক্ষিত আকাশসীমা ভেদ করতে হবে। আচ্ছা। প্রথমে যাবে WZ-7 সোয়ার ড্রাগনের মতো হাই অল্টিটিউড ড্রোন। অনেক উঁচু থেকে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার একটি সম্পূর্ণ 3D ম্যাপ তৈরি করবে। কোথায় রাডার আছে, কোথায় মিসাইল ব্যাটারি, সবকিছু নিখুঁত তথ্য সংগ্রহ করবে। তাহলে প্রথমে গেল গোয়েন্দা বা স্কাউট, এরপর যাবে GJ-11 শার্প সোয়ার্ডের মতো স্টেলথ ড্রোন। এরা হলো দলের অ্যাসাসিন। এরা নিঃশব্দে ঢুকে শত্রুর রাডার বা কমান্ড সেন্টারের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করে তাদের চোখ এবং কান নষ্ট করে দেবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ার পর আসল আক্রমণ শুরু হবে। ঠিক তখন আসবে স্বল্প মূল্যে ড্রোনের ঝাঁক বা সোয়ার্ম। শত শত ছোট ড্রোন একসাথে আক্রমণ করে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করে ফেলবে। মানে শত্রুরা তাদের কয়েক মিলিয়ন ডলারের দামি মিসাইলগুলো এই সস্তা ড্রোনের পেছনে খরচ করতে বাধ্য হবে। একদম। এটা অনেকটা প্রতিপক্ষের সেরা ডিফেন্ডারদের ক্লান্ত করে ফেলার মতো। আর সব শেষে যখন ডিফেন্স লাইন প্রায় ভেঙে পড়েছে, ঠিক তখনই উইংলুং 10B এর মতো ড্রোনগুলো চূড়ান্ত আঘাত হানার জন্য প্রবেশ করবে এবং বাকি লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করবে। এটি একটি সমন্বিত অর্কেস্ট্রার মতো। তার মানে একটি ড্রোনের একক স্টিলথ ক্ষমতার চেয়েও নেটওয়ার্কের শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সংখ্যা এবং সংযোগই এখানে এক নতুন ধরনের গুণমান তৈরি করছে। এটা তো অবিশ্বাস্য। তার মানে বাচ্চাদের খেলার ড্রোনের ব্যাটারি টেকনোলজি হয়তো কোনোভাবে এদের সামরিক ড্রোনকে শক্তি দিচ্ছে। ব্যাপারটা ঠিক তাই। চীনের সাধারণ ভোক্তা ড্রোন বাজারে যেমন DJI প্রায় 70% আধিপত্য রয়েছে। এই একই সাপ্লাই চেইন, একই ব্যাটারি প্রযুক্তি, একই ফ্লাইট কন্ট্রোলের সামরিক গবেষণা ও উন্নয়নকে এমনভাবে ত্বরান্বিত করে যা পশ্চিমা দেশগুলিতে সহজে দেখা যায় না। তাহলে আমাদের আলোচনাটি একটি কফি শপের F-35 কিলার হাইপ থেকে শুরু হয়েছিল, কিন্তু বাস্তবতা যে আরও অনেক গভীর এবং তাৎপর্যপূর্ণতা এখন পরিষ্কার। আমরা মূলত 3টি মূল বিষয় দেখলাম। প্রথমত, যান্ত্রিক উপাসনা। চীনের অভ্যন্তরীণ শিল্পভিত্তি কিভাবে ইউনিভার্সিটির গবেষণা মন্ত্রকে বাস্তব শক্তিতে রূপান্তরিত করছে। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, যেখানে চীনের রাষ্ট্রীয় ব্যবস্থা পশ্চিমা রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক অচলাবস্থাকে পাশ কাটিয়ে খুব দ্রুত গতিতে গুরুত্বপূর্ণ মিত্রদের কাছে নিরাপত্তা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবং সবশেষে সভ্যতার স্থিতিস্থাপকতা, যেখানে সৌদি আরবের মতো দেশগুলো শুধু প্রযুক্তি কেনা থেকে সরে এসে চীনের সহায়তায় নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, নিজেদের সার্বভৌমত্ব তৈরি করছে। একদম তাই। উইনুং 10B শুধু একটি ড্রোন নয়, এটি একটি সিগন্যাল ফ্লেয়ার বা সতর্ক সংকেত। এটি একটি নতুন যুগের সূচনা, যেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে কোনো একটি দেশের একচেটিয়া ক্ষমতার অবসান ঘটছে। এই নতুন বাজারে শিল্প ক্ষমতা, সরবরাহের গতি এবং ক্ষমতার সোর্স কোড ভাগ করে নেওয়ার ইচ্ছাই হবে নতুন মুদ্রা।